thank you. Good morning to everyone. Today we are going to learn about the third law or third and second law of thermodynamics. Second law আর থার্ড ল এই দুটো আসলে কি জিনিস? আমরা ফার্স্ট ল পড়েছি, সেই ফার্স্ট লতে শিখেছি যে একটা সিস্টেম এর যে টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে এটা ছিল এনার্জি রিলেটেড। যে ফার্স্ট লতে আমরা বলেছি যে কোনো একটা সিস্টেম এবং সারাউন্ডিং অথবা ইউনিভার্সের এনার্জি কখনোই পরিবর্তন হয় না, শুধুমাত্র একটা ফর্ম থেকে আর একটা ফর্মে কনভার্ট হতে পারে। তাহলে সেটা ছিল আমাদের ফার্স্ট ল। এখন সেকেন্ড ল যখন পড়ব, সেকেন্ড ল হবে এন্ট্রপি রিলেটেড। সেকেন্ড ল এবং থার্ড ল দুইটাই এন্ট্রপি রিলেটেড। তাহলে সেই সেকেন্ড ল এবং থার্ড ল এই দুটো আমরা আজকে শিখব। সো নিউমেরিক্যাল ডেফিনেশন অফ এন্ট্রপি, মানে এন্ট্রপির আমরা ডেফিনেশন শিখেছি, যেখানে ছিল কি যে আমরা বলেছিলাম যে একটা সিস্টেম তার র্যান্ডমনেসের কাউন্ট, যে কোনো একটা সিস্টেম কতটা বেশি র্যান্ডম থাকতে পারবে, যে তার সিস্টেমটা যতটা অর্গানাইজড ওয়েতে থাকবে তার অপোজিট অর্গানাইজড ওয়েতে থাকা যে ভ্যালুটা, তাহলে আমরা র্যান্ডমনেসটা ক্যালকুলেট করেছি, সেটা হলো এন্ট্রপি। তাহলে এখন এন্ট্রপিটা আমরা নিউমেরিক্যাল ডেফিনেশন শিখব। এক্স্যাক্টলি আসলে ডেফিনেশনটা কি, যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি, সেটা আমরা শিখব। তারপরে আছে ইউনিটস অফ এন্ট্রপি। এন্ট্রপির ইউনিট কি, স্ট্যান্ডার্ড এন্ট্রপি কাকে বলে বা ডেফিনেশনটা কি, সেটা আমরা শিখব। যে স্ট্যান্ডার্ড এনথালপি আমরা শিখেছিলাম, ঠিক ওই স্ট্যান্ডার্ড এনথালপির সাথে আমরা স্ট্যান্ডার্ড এন্ট্রপিটা শিখব। তাহলে এখন আর স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ ফরমেশন, ওই স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন যেমন শিখেছি, তেমনি স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ ফরমেশন এটাও শিখব। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল, লাস্ট ক্লাস আমি দেখিয়েছিলাম যে কোনো একটা গ্লাসের মধ্যে যদি আমরা আইস নেই, সেই আইসটা কি হয়, অটোমেটিক্যালি আমাদের এনভায়রনমেন্টে রেখে দিলে অটোমেটিক্যালি মেল্ট করতে থাকে। আমরা এ যাবৎকালে শিখেছিলাম যে যে কোনো এক্সোথার্মিক প্রসেস মানে যে বিক্রিয়ায় হিট উৎপন্ন হয়, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলেছি এক্সোথার্মিক প্রসেস। তাহলে এই সব বিক্রিয়ায় এক্সোথার্মিক হলেও, মানে এন্ডোথার্মিক বিক্রিয়াও কিন্তু কখনো কখনো স্পন্টেনিয়াস হতে পারে। যেমন এই যে আমরা দুইটা এক্সাম্পল কথা বলেছি, যে যদি আমরা ওয়াটারকে কোনো একটা খোলা জায়গায় রেখে দেই, তাহলে কি হবে, অটোমেটিক্যালি ইট উইল ভ্যাপোরাইজ। এটাকে আমরা বলি যে ওই লিকুইড থেকে সরাসরি কোনো হিট আমরা বয়লিং টেম্পারেচারে না গিয়েও কিন্তু এটা আস্তে 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 ওর সারফেস থেকে, মলিকুলের সারফেস অথবা লিকুইডের সারফেস থেকে এটা আস্তে আস্তে মলিকুলগুলো ইভাপোরেট করে উড়ে যাচ্ছে। তাহলে এইটা একটা প্রসেস বলেছিলাম, সেই প্রসেসটা কিন্তু এন্ডোথার্মিক প্রসেস। ইভেন এই যে আমরা আইসের কথা বলছি, আইসটাকে মেল্ট করা, আইসটাকে তুমি খোলা জায়গায় রেখে দাও, অটোমেটিক্যালি ইট উইল মেল্ট, অ্যান্ড এইটাও কিন্তু একটা এন্ডোথার্মিক প্রসেস। হাউএভার দিস ইজ অলসো স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে স্পন্টেনিয়াস প্রসেস আমরা সেটা কিভাবে বলেছিলাম, যে কোনো একটা সিস্টেম যে আসলে স্পন্টেনিয়াস হবে কিনা, কোনো একটা সিস্টেম স্পন্টেনিয়াস হবে কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন সেভারাল ফ্যাক্টরস। একটা হলো এক্সোথার্মিক রিয়াকশন যদি হয়, তার মানে ডেল্টা এইচ এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো স্পন্টেনিয়াস প্রসেস। আবার কখনো কখনো দেখবো যে যদি সিস্টেমটা এক্সোথার্মিক হয়, এন্ডোথার্মিক, হাউএভার এন্ডোথার্মিক হলেও যদি এন্ট্রপি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সিস্টেমটাকে স্পন্টেনিয়াস ধরতে পারি। তাহলে এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা আমরা সেটা শিখব, যে the total entropy of a system either increases or remains constant in any spontaneous process, it never decreases। মানে একটা কথা আমরা এনার্জির জন্য বলেছিলাম ফার্স্ট ল এর ক্ষেত্রে, when we have considered the first law, we have seen that the energy of the universe, সারা পৃথিবীর যত এনার্জি আছে, অলওয়েজ ইট ইজ ইন কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে শুধু এনার্জি না, এন্ট্রপির ক্ষেত্রে
আমরা বলেছিলাম যে এন্ট্রপির ক্ষেত্রে যে কোনো একটা সাবস্টেন্স কন্টিনিউয়াসলি কি হয়, যে মানে খুব পসিবিলিটি থাকে র্যান্ডম অবস্থায়। তাহলে র্যান্ডম অবস্থায় যদি এটা থাকে তাহলে তার পসিবিলিটি অনেক বেশি, আর অর্গানাইজড ওয়েতে থাকার পসিবিলিটিটা খুব কম। যে কারণে আমরা বলেছি কি যে কোনো একটা সিস্টেম এর এন্ট্রপিটা সবসময় কি হয়, বৃদ্ধি পেতে থাকে। তাহলে টোটাল এন্ট্রপি অফ দ্য সিস্টেম, তাহলে সিস্টেমটা আসলে সিস্টেম না বলে আমরা সিস্টেম এবং সারাউন্ডিং দুইটা মিলে আমরা একসাথে বলি যে সিস্টেমের এন্ট্রপি এবং সারাউন্ডিং এর এন্ট্রপি এটা সব সময় কি হবে, দ্য টোটাল এন্ট্রপি অফ এ সিস্টেম আইদার ইনক্রিজেস অর রিমেইনস কনস্ট্যান্ট ইন এনি স্পন্টেনিয়াস প্রসেস। মানে যদি কোনো একটা স্পন্টেনিয়াস প্রসেস হয়, তার মানে আমরা এই যে আইস থেকে ওয়াটার তৈরি করা, মানে আইসটা মেল্ট হয়ে যাওয়া অটোমেটিক্যালি, দিস ইজ অ্যান স্পন্টেনিয়াস প্রসেস। এবং এই স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে কি হবে, এন্ট্রপিটা হয় বৃদ্ধি পাবে অথবা ইট উইল বি জিরো, বাট ইট ক্যান নেভার বি লেস দ্যান জিরো, এটা কখনো ডিক্রিজ হতে পারে না। তাহলে অ্যান ইম্পর্ট্যান্ট ইমপ্লিকেশন অফ দিস ল ইজ দ্যাট হিট ট্রান্সফার্স এনার্জি স্পন্টেনিয়াসলি ফ্রম হায়ার টু লোয়ার টেম্পারেচার। তাহলে আমরা এটা জানি কি an important implication of this law is that heat transfer energy spontaneously from higher to lower temperature. এটা আমরা জানি যে তুমি যদি দুইটা কন্টেইনারের মধ্যে কিছু পরিমাণ সাবস্টেন্স রেখে দাও এবং একটার তাপমাত্রা যদি বেশি হয় আর একটার তাপমাত্রা যদি কম হয়, তাহলে হিটটা কি হবে সব সময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে ফ্লো হবে, এটা আমরা সবাই জানি। তাহলে সেক্ষেত্রে বাট নেভার স্পন্টেনিয়াসলি ইন দ্য রিভার্স ডিরেকশন, মানে কম তাপমাত্রার বস্তু থেকে তাপ সহজে বা স্পন্টেনিয়াসলি কিন্তু হাই টেম্পারেচারের কোনো বস্তুতে ট্রান্সফার হয় না। আচ্ছা, তাহলে দিস ইজ বিকজ এন্ট্রপি ইনক্রিজেস ফর হিট ট্রান্সফার অফ এনার্জি ফ্রম হট টু কোল্ড বিকজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইজ Q/T। তার মানে এই যে this is because entropy increases for heat transfer of energy from hot to cold because the change in entropy is Q/T. There is a larger change in delta S at lower temperature. তাহলে এখন দেখো এই হলো আমাদের এন্ট্রপি ডেফিনেশনটা বলেছি Q/T। তাহলে এন্ট্রপি যদি এটা হয় কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে, যদি টেম্পারেচারটা অনেক বেশি হয়, তাহলে একটা নাম্বার মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ তাপ কিউ দেওয়া আছে, তাহলে এই কিউ যদি আমাদের অনেক বেশি হয়, মানে একটা নির্দিষ্ট বলি এটা 100 ভ্যালু, এখন হায়ার টেম্পারেচারের জন্য কি এন্ট্রপি বেশি হবে না লোয়ার টেম্পারেচারের জন্য এন্ট্রপি বেশি হবে? মনে করো আমরা টেম্পারেচার ভ্যালু ধরে নিলাম, একটা হলো 10 আর একটা হলো 5, তাহলে টোটাল এন্ট্রপির ভ্যালুটা কি হবে? একটা টেম্পারেচার বলছি 5 ডিগ্রি কেলভিন আর একটা টেম্পারেচার বলছি 10 ডিগ্রি কেলভিন, তাহলে 10 ডিগ্রি কেলভিনে তাহলে এন্ট্রপির ভ্যালুটা কত আসে? 100 ডিভাইড বাই 10, দ্যাট মিন্স 10। আবার যদি আমরা 5 ডিগ্রি কেলভিনের কথা বলি, তাহলে তার এন্ট্রপির ভ্যালু হবে কত? 100 ডিভাইড বাই 5, দ্যাট মিন্স 20। সো at lower temperature the value of entropy is higher compared to হায়ার টেম্পারেচার। যদি আমরা একই পরিমাণ কিউ ভ্যালু ধরি, সেক্ষেত্রে হায়ার টেম্পারেচারের জন্য এন্ট্রপিটা সবসময় কম হবে এবং লোয়ার টেম্পারেচারে এন্ট্রপিটা সবসময় বেশি হবে। সো তাহলে সেক্ষেত্রে বলছে কি, দেখো বিকজ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইজ Q/T, দেয়ার ইজ এ লার্জার চেঞ্জ ইন ডেল্টা এস অ্যাট লোয়ার টেম্পারেচার স্মলার টি, দ্য ডিক্রিজ ইন এন্ট্রপি অফ দ্য হট অবজেক্ট ইজ দেয়ারফর লেস দ্যান দ্য ইনক্রিজ ইন এন্ট্রপি অফ দ্য কোল্ডার অবজেক্ট, প্রডিউসিং অ্যান ওভারঅল ইনক্রিজ ইন এন্ট্রপি অফ দ্য সিস্টেম। তার মানে আসলে কোনো একটা সিস্টেম যে টেম্পারেচার যদি লো হয়, সেক্ষেত্রে তার এন্ট্রপিটা বৃদ্ধি পায়, যে কারণে আমরা বলতে পারি কি যে সিস্টেমের স্পন্টেনিয়াস মানেই হলো যে সিস্টেমের এন্ট্রপি গ্রেটার দ্যান জিরো অর ইট ইনক্রিজেস, দেয়ারফর ইট উইল বি স্পন্টেনিয়াস। ওকে, তাহলে আমরা যা বলছিলাম যে কোনো একটা সিস্টেমের যে সেকেন্ড লর ডেফিনেশনটা বলেছি যে টোটাল এন্ট্রপি অফ এ সিস্টেম আইদার ইনক্রিজেস অর রিমেইনস কনস্ট্যান্ট ইন এনি স্পন্টেনিয়াস প্রসেস। মানে কোনো একটা সিস্টেম যদি স্পন্টেনিয়াস হয়, তাহলে তার এন্ট্রপি কি হবে? হয় বৃদ্ধি পাবে অথবা জিরো থাকবে, বাট
it cannot be less than 0 or it cannot decrease. তাহলে another way of thinking about this, it is impossible for any process to have as its sole result, মানে একটা লোয়ার টেম্পারেচারের কোনো বস্তু থেকে অটোমেটিক্যালি অর স্পন্টেনিয়াসলি হায়ার টেম্পারেচারের কোনো বস্তুতে আমরা হিট ট্রান্সফার করতে পারি না। এটা হলো ওই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের আরেকটা স্টেটমেন্ট, যেটা আমরা এখানে বলতে পারি যে ইভেন আরও একটা সিস্টেম আছে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট উই ক্যান নট জেনারেট এনি ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান ওয়ার্ক উইদাউট স্পেন্ডিং এনার্জি। মানে কোনো যন্ত্র, আজ পর্যন্ত কোনো যন্ত্র আমরা আবিষ্কার করতে পারিনি যেটা অটোমেটিক্যালি কাজ করতে পারে। অটোমেটিক্যালি বলতে কি, আসলে আমরা যেটাকে অটোমেটিক বলি সেটা না, যে অটোমেটিক বলতে আমাদের এই যে কোনো একটা কাজ আমাদের ইলেকট্রিসিটি দিয়ে আমাদের বলে দেওয়া হলো যে আমি ঘরের দরজার সামনে আসবো, দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে। তো এখানে আসলে কি, দিস ইজ নট দ্য অটোমেটিক, দ্যাট মিনস অর নট স্পন্টেনিয়াস না। এখানে কিন্তু আমরা কিছু একটা এনার্জি ইউজ করছি, সো দ্যাট ইভেন একটা সেন্সর হয়তো বা আছে, সেই সেন্সর কি করছে যে আমরা যখন দরজার সামনে আসব তখন দেখবে কি দরজাটা অটোমেটিক্যালি খুলে গেছে। দেখবা যে বিভিন্ন শপিং মল টলে আছে, সেখানে কি হয় যে একটা কাচের দরজা থাকে, সেই দরজাটা আমরা সামনে গেলে অটোমেটিক্যালি খুলে যায়, আবার একটু সময় পরে বন্ধ হয়ে যায়। তাহলে সেটা আসলে স্পন্টেনিয়াস প্রসেস এইভাবে বলা যাবে না। স্পন্টেনিয়াস মানে কি, যে কিছু পরিমাণ এনার্জি ডেফিনেটলি ইউজ হচ্ছে, আইদার সেই সেন্সরটা কাজ করার জন্য অথবা অন্য কোনোভাবে, কিন্তু আমরা আসলে এমন কোনো ইনস্ট্রুমেন্ট বা এমন কোনো সিস্টেম তৈরি করতে পারি না যেটা ইট ক্যান ওয়ার্ক উইদাউট স্পেন্ডিং এনার্জি। তাহলে সেটাও একটা এই যে ফর্মের এই যে সেকেন্ড লয়ের একটা ডেফিনিশন হতে পারে। সো ইট ইজ ইম্পসিবল ফর এনি প্রসেস টু হ্যাভ অ্যাজ ইটস সোল রেজাল্ট হিট ট্রান্সফারিং এনার্জি ফ্রম এ কুলার টু এ হটার অবজেক্ট। মানে ঠান্ডা বস্তু থেকে মানে হট বস্তুতে হিট ট্রান্সফার করা স্পন্টেনিয়াসলি সম্ভব না। তাহলে এটাও একটা ফর্ম। হিট ক্যান নট ট্রান্সফার এনার্জি স্পন্টেনিয়াসলি ফ্রম কোল্ডার টু হটার বিকজ দ্য এন্ট্রপি অফ দ্য ওভারঅল সিস্টেম উড ডিক্রিজ। তাহলে আমরা সেকেন্ড লয়ের ডেফিনিশনে প্রথমে বলেছি কি, যে কোনো একটা সিস্টেমে স্পন্টেনিয়াস প্রসেসের এন্ট্রপি কি হবে, হয় গ্রেটার দ্যান 0 হবে অর ইট উইল বি 0, but it can never be less than 0 or it cannot be negative for a spontaneous process. তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যা দেখতে পাচ্ছি যে কোনো একটা সিস্টেম স্পন্টেনিয়াস যদি হয় তাহলে অবশ্যই তার এন্ট্রপি গ্রেটার দ্যান 0 হবে। তো এখানে আমরা যা পেলাম, যে উল্টাভাবে কথাটা বলি, যে কোনো সাবস্ট্যান্স বা কোনো সিস্টেম আমরা এভাবে তৈরি করতে পারিনি যেটা আসলে কোল্ড সাবস্ট্যান্স থেকে হিট হট সাবস্ট্যান্সে ট্রান্সফার করতে পারে। ওকে, তো এখানে একটা এক্সাম্পল আছে, আমরা যেভাবে বলেছি যে সাপোজ উই মিক্স ইকুয়াল মাসেস অফ ওয়াটার দ্যাট আর অরিজিনালি অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার, সে 20 ডিগ্রি সেলসিয়াস 40 ডিগ্রি সেলসিয়াস। মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ পানি আছে দুইটা কন্টেইনারের মধ্যে, একটা কন্টেইনারের টেম্পারেচার আছে 20 ডিগ্রি সেলসিয়াস আর একটা টেম্পারেচার আছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমরা যদি এই দুইটা কন্টেইনারকে একটা কানেক্টিং লাইন দিয়ে যুক্ত করে দেই, দেন কি হবে, ওই হিটটা 40 ডিগ্রি সেলসিয়াসের কন্টেইনার থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের কন্টেইনারে ট্রান্সফার হবে। বাট রিভার্স ওয়েতে ইট ক্যান নট হ্যাপেন অ্যাট অল আনটিল উই অ্যাপ্লাই সাম অপোজিট ফোর্স অর অপোজিট এনার্জি। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলবো যে কোনো একটা সিস্টেম, এটা যেখানে 20 থেকে 40 এটা টেম্পারেচার যেহেতু আছে 20 ডিগ্রি সেলসিয়াসের বস্তু থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের বস্তুতে ট্রান্সফার হতে পারে না। ওকে, তাহলে আরও আছে কতগুলো জিনিস, সেটা আমরা অত কিছু না যাই। এখন থার্ড লটা কি, যে থার্ড ল হলো টেম্পারেচারের সাথে এন্ট্রপিটা কিভাবে রিলেটেড। The statement of third law, the entropy of a substance varies directly with temperature. মানে টেম্পারেচারের সাথে সাথে এন্ট্রপির ভ্যালুটা বাড়বে বা কমবে। The lower the temperature, the lower the entropy. মানে এখন দেখো যে lower the temperature, lower the entropy মানে হলো যে কোনো একটা সাবস্ট্যান্সের কথা যদি বলি, যে সলিড অবস্থায়, সলিড মানে কি, যদি আইস চিন্তা করি,
আইস চিন্তা করলে সেক্ষেত্রে হয় কি যে লোয়ার টেম্পারেচার মানে আইস, তাহলে আইসের ক্ষেত্রে মলিকুলগুলো খুব ক্লোজলি প্যাক থাকে এবং কমপ্লিটলি অর্গানাইজড হতে থাকে। তার মানে দ্য এন্ট্রপি অফ আইস ইজ ভেরি স্মল অর ভেরি লো। এখন যদি আমরা আইস থেকে এটাকে মেল্ট করে লিকুইড ওয়াটার তৈরি করলাম, সেক্ষেত্রে কি হবে, মলিকুলগুলো আগের থেকে একটু বেশি লুজলি অথবা একটু দূরে দূরে এবং মলিকুলগুলো র্যান্ডম ওয়েতে আসে। ইটস মোর র্যান্ডম কম্পেয়ার টু আইস। দেয়ারফোর at higher temperature the randomness is more, therefore the entropy is more. তাহলে in case of water vapor that will even be more. That means higher temperature আমরা কি বলছি যে যদি মানে এই যে মলিকুলগুলোর ডিসটেন্স বা র্যান্ডমনেস আরো বেশি বেড়ে যাবে, so that we can think about that the entropy of the system is increasing with temperature. তাহলে যে কোনো সিস্টেম, দুনিয়ার যত সিস্টেম আছে না কেন, প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে যত হায়ার টেম্পারেচার হবে তার এন্ট্রপি তত বেশি হবে। So the entropy of a substance varies directly with temperature, or you can say the entropy of a system is directly proportional to the temperature, or entropy E or delta S or S is proportional to temperature. So এটা হলো আমাদের এর ক্ষেত্রে the entropy of a substance varies directly with temperature. The lower the temperature, the lower the entropy. মানে যত টেম্পারেচার লো হবে। এখন আমরা যদি বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, মানে তোমরা ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি বইতে পড়ে আসছো যে অ্যাবসলিউট জিরো, যেই টেম্পারেচারে আসলে কোনো গ্যাস আর এক্সিস্ট করে না, সেই গ্যাসগুলো দুনিয়ার ইমাজিনারি একটা টেম্পারেচার। আসলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলে কোনো টেম্পারেচার হয় না, বাট ইমাজিনারি মানে ইমাজিনারি একটা টেম্পারেচার, যেই টেম্পারেচার আমরা মনে করি যে অল দ্য সাবস্টান্সেস ইন দ্য ইউনিভার্স বিকাম সলিড অ্যাট দিস টেম্পারেচার। তাহলে সেই টেম্পারেচারটা হলো -273 কেলভিন, और 0 ডিগ্রি -273 কেলভিন। তাহলে এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারে আমরা অ্যাবসলিউট জিরো বলি। তাহলে এখন যদি বলি যে এই টেম্পারেচারে আসলে কি হয়, আমরা কোনো গ্যাস থেকে সেটা সলিড অবস্থায় পেয়ে যাই, গ্যাস, লিকুইড, তারপরে সলিড। তাহলে সলিড স্টেটে আমি বলেছি যে একটু আগে আইস, তারপরে লিকুইড ওয়াটার এবং ওয়াটার ভ্যাপার, এইগুলোর ক্ষেত্রে কি বলছি যে যতই টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে তার মলিকুলগুলো বেশি র্যান্ডমাইজ হচ্ছে, সো দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইজ ইনক্রিজিং। তাহলে এখন যদি আমরা বলি যে টেম্পারেচারের সাথে রিলেটেড, তাহলে এমন একটা সিস্টেম যদি আমরা বলি যে অ্যাবসলিউট টেম্পারেচারে চলে যায়, তাহলে অ্যাবসলিউট টেম্পারেচারে মলিকুলগুলোর কি হবে, র্যান্ডমনেস একদমই থাকবে না, কমপ্লিটলি অর্গানাইজড হতে থাকবে। এর থেকে ভালো অর্গানাইজেশন আর থাকতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেই যে the entropy of that substance at absolute zero temperature is zero. তার মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কোনো একটা সাবস্ট্যান্সের এন্ট্রপি জিরো, কারণ এই মলিকুলের আর কোনো র্যান্ডমাইজেশন থাকে না, কমপ্লিটলি অর্গানাইজড, দেয়ারফর দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইজ জিরো অ্যাট দ্যাট টেম্পারেচার। ওকে, তাহলে এই যে আমরা যেটা বললাম যে একটা এই ডেফিনেশনটা খুবই সিম্পল, যে এন্ট্রপি অফ এ সাবস্ট্যান্স ভ্যারিজ ডিরেক্টলি উইথ টেম্পারেচার, অর দ্য এন্ট্রপি অফ এ সিস্টেম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। এই হলো আমাদের থার্ড ল। তাহলে ইফ উই কুল দ্য সলিড ক্রিস্টাল স্টিল ফার্দার, ওই যে আইসের কথা বলছে, দ্য ভাইব্রেশন অফ মলিকুলস হেল্ড ইন দ্য ক্রিস্টাল ল্যাটিস গেটস স্লোয়ার অ্যান্ড দে হ্যাভ ভেরি লিটল ফ্রিডম টু অফ মুভমেন্ট। যেটা আমি অলরেডি বলেছি যে যখন আমরা ভ্যাপার থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এবং সলিডটাকে যদি আরও ঠান্ডা করতে চাই, ইন দ্যাট কেস দ্য মলিকুলের যে কাইনেটিক এনার্জি ছিল ইসের ক্ষেত্রে, ভ্যাপারের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি থাকে, সেই কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কমে কমে সেটা ওই ইসের ভাইব্রেশনাল এনার্জি,
পরবর্তীতে থাকে, ভাইব্রেশনাল এনার্জি সেটা সলিড স্টেটেও কম পরিমাণে থাকে। তাহলে সেক্ষেত্রে এই যে ভাইব্রেশনাল এনার্জি থাকলো, এরপরে যখন আমরা টেম্পারেচার কমাইতে 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 একদম জিরোর কাছাকাছি বা জিরোতে চলে আসি, তখন আর আসলে এই মলিকুলগুলোর ইভেন ভাইব্রেশনাল এনার্জিও থাকে না। সো দ্যাট all the molecules are completely organized so that they do not have any value of entropy or they do not have any randomization. Therefore we can consider the molecule is in absolute zero and they do not have the entropy, or we can consider the value of entropy is zero. Okay, তাহলে এই যে এখন আমরা যেভাবে দেখাইছিলাম, যে কথাগুলো বলেছি, যে যদি সলিড ক্রিস্টালের জন্য আমাদের কি দেখো মলিকুলগুলো খুব সুন্দর অর্গানাইজড ওয়েতে আছে, এবং এখানে ভাইব্রেশনটা ওই জায়গায় থেকে থেকে একদম সামান্য একটু একটু নড়াচড়া করতে পারছে। তারপরে যদি আরও টেম্পারেচার করা হয়, লো টেম্পারেচার, এটা হলো হাই টেম্পারেচার, তাই না? হাই টেম্পারেচার তারপরে লো টেম্পারেচারে আরও কম্প্রেস করা হলো, সেক্ষেত্রে এর যে এনার্জিগুলো ছিল, মুভমেন্টটা ছিল, এটার থেকে এখানে আর একটু কম লো টেম্পারেচার, তাই না? লো টেম্পারেচারে তাহলে এইখানে যে মুভমেন্টটা অনেক বেশি ছিল তুলনামূলক, এইখানে মুভমেন্টটা আরও কমে গেছে, আর এইখানে কোনো মুভমেন্ট নেই বা কোনো ভাইব্রেশনাল, এটা কমপ্লিটলি সুন্দর অর্গানাইজড ওয়েতে আছে। এইগুলো সবগুলোই কিন্তু সলিড, হ্যাঁ, সবগুলোই সলিড, কিন্তু আমরা দেখাতে যাচ্ছি যে আসলে সলিড হলেও সেটা ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট থাকতে পারে, যে এনট্রপি এই অবস্থায় থাকবে জিরো, এইখানে এনট্রপির একটা ভ্যালু থাকবে, কিন্তু এইখানেও আর একটু থাকবে, তবে অ্যাট 0 কেলভিন দেয়ার ইজ নো এনট্রপি অর দ্য ভ্যালু অফ এনট্রপি উইল বি জিরো। ওকে, এখন এনট্রপির আমরা নিউমেরিক্যাল ডেফিনেশনটা শিখব একটু, মানে ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি। In 1850 Clausius introduced entropy of a system. খুব নয়েজ পাচ্ছ? নয়েজ বেশি হচ্ছে? স্যাররা কথা বলতেছে, একটু পরে থেমে যাবে মনে হয়। আচ্ছা, in 1850 Clausius introduced entropy of a system not undergoing chemical or physical changes. আমি একটু যাই, একটা সেকেন্ড। তাহলে আমরা এনট্রপির প্রথম ইন্ট্রোডাকশন দিয়েছেন যে 1850 সালে ক্লোসিয়াস ইন্ট্রোডিউসড এনট্রপি অফ এ সিস্টেম নট আন্ডারগোয়িং কেমিক্যাল অর ফিজিক্যাল চেঞ্জেস is a constant quantity when there is no communication of heat. When Q heat flows into a system, the entropy increases by Q by T. তাহলে কোনো একটা সিস্টেমে যদি Q পরিমাণ হিট ফ্লো হয়, তাহলে এনট্রপি কতটা পরিবর্তন হবে বা ইনক্রিজ করবে? Q by T. Heat flowing out of a system produces a corresponding decrease. The entropy could be precisely defined as for a reversible change taking place at a fixed temperature T, the change in entropy is equal to heat energy absorbed or evolved divided by the temperature. তাহলে আমরা যেটা পেলাম যে আসলে এনট্রপির পরিবর্তনটা, এনট্রপির চেঞ্জটা কতটুকু? চেঞ্জ ইন এনট্রপি ইকুয়াল heat absorbed or evolved divided by the temperature. তাহলে if heat is absorbed, যদি হিট শোষণ হয়, if heat is absorbed then delta is positive. তাহলে যদি এখানে দেখো, যদি হিট অ্যাবজর্ব হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা এসটা পজিটিভ হবে। আমরা এক্সোথার্মিক এন্ডোথার্মিক এই দুইটা প্রসেসের ক্ষেত্রে বলেছিলাম যে ডেল্টা এইচ নেগেটিভ হলে সেক্ষেত্রে সেই প্রসেসটা আমরা এক্সোথার্মিক বলেছি বা স্পন্টেনিয়াস বলেছি। কিন্তু এখানে দেখো, কোনো একটা সিস্টেম যদি হিট অ্যাবজর্ব করে, মানে আমরা যখন আইসটাকে খোলা জায়গায় রেখে দিলাম, আইসটা কি হবে? মেল্ট হচ্ছে,
তাই না? আইস মেল্ট হলে সেক্ষেত্রে কি হয়, খোলা বাইরে যে তাপ ছিল সে আইসটা নর্মালি তো ঠান্ডা থাকে, তাহলে এই ঠান্ডা আইস কি হচ্ছে, বাইরের থেকে হিট অ্যাবজর্ব করছে। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ কিউ ইজ পজিটিভ। সো ইফ দ্য হিট ইজ অ্যাবজর্বড, তাহলে সেক্ষেত্রে কিউটা আমরা জানি কি পজিটিভ। সো ইফ হিট ইজ অ্যাবজর্বড দেন ডেল্টা এস ইজ পজিটিভ, দেয়ার উইল বি ইনক্রিজ ইন এন্ট্রপি। তুমি যে টেম্পারেচারের কথাই বলো না কেন, যদি হিট অ্যাবজর্ব হয় তাহলে একটা পজিটিভ ভ্যালুকে একটা টেম্পারেচার ভ্যালু দিয়ে ডিভাইড করলে সেক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি। দেয়ারফর দ্য এন্ট্রপি ইজ পজিটিভ, সো দ্য সিস্টেম উড বি spontaneous. If heat is even, delta S is negative and there is a decrease in entropy. তাহলে এন্ট্রপির, আর যদি ডেল্টা এসটা যদি কিউ যদি নেগেটিভ হয়, কিউ নেগেটিভ হলে সেক্ষেত্রে ডেল্টা এসটাও নেগেটিভ হবে। এই হলো সিস্টেম। এখন এন্ট্রপি ইউনিটের এন্ট্রপির ইউনিটগুলো কি, বা অ্যাজ স্টেটেড অ্যাবভ এন্ট্রপি ইজ ইকুয়াল টু, এই যে আমরা এখান থেকে কিন্তু ইউনিটটা বের করতে পারবো, ডেল্টা এস ইকুয়াল কিউ বাই টি। তাহলে তাপের কি ইউনিট কি, তাহলে ক্যালোরি পার মোল। তাহলে আমরা যদি অ্যাজ স্টেটেড অ্যাবভ এন্ট্রপি ইজ ইকুয়াল টু হিট এনার্জি ডিভাইডেড বাই দ্য অ্যাবসোলুট টেম্পারেচার। তাহলে আমরা এই ডেফিনিশন থেকেই, ওই যে একটু আগে যে ডেফিনিশন দেখালাম সেই ডেফিনিশন থেকেই কিন্তু আমরা এন্ট্রপির ইউনিটটা বের করতে পারি। তাহলে এন্ট্রপির ইউনিট কি হবে, a unit of heat or heat energy divided by the temperature. তাহলে টেম্পারেচারের ইউনিট কেলভিন, তাহলে সেক্ষেত্রে এটাকে ডিভাইড করলে ক্যালোরি পার মোল পার কেলভিন। ইন দ্য এসআই সিস্টেম দ্য ইউনিটস আর জুলস পার মোল পার ডিগ্রি অথবা পার কেলভিন, এভাবে বলতে পারি। তাহলে ইন এসআই সিস্টেম দ্য ইউনিটস অফ জুলস পার মোল পার ডিগ্রি, তাহলে জুল পার মোল পার কেলভিন বা ডিগ্রি। দিস আর রিপ্রেজেন্টেড বাই ইউ 1 EU ইকুয়াল 4.1848। তাহলে আমরা এভাবে ডেফিনেশনটা যদি জানি এবং সেই ডেফিনেশনটা থেকে আমরা কিন্তু ইউনিটটাও বের করতে পারবো, এবং যে আরও দুইটা জিনিস শিখলাম, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলো খুব শর্ট জিনিস এবং খুব ইম্পর্ট্যান্ট, এবং এগুলো আমি পরীক্ষায় দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড এন্ট্রপিটা আমরা পড়ব। তাহলে স্ট্যান্ডার্ড মানেটা কি, তোমাদের কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ডাজ ইট মিন স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড বলতে কি বুঝো? তোমরা এনথালপি পড়েছো তাই না? স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন এটা পড়েছো? আগে বলো, আগে কেউ একজন বলো যে এনথালপি অফ ফরমেশন, তারপরে আমরা স্ট্যান্ডার্ডে যাব। না স্যার। এনথালপি অফ ফরমেশন জানো না? স্যার মেবি ভুলে গেছি স্যার। ভুলেই গেছি না, তোমরা বাংলায় পড়ে আসছো সেটা হইতে পারে, ভুলে যাওয়ার তো কোনো কারণ নেই। এনথালপি অফ ফরমেশন, আচ্ছা, অথবা আমরা যদি বলি বাংলায়, যদি বলি এটার বাংলাটা কি হলো, যে বাংলা তো আমি বলতে পারছি না, যাই হোক আমি যেটা বলি যে কোনো একটা রিয়াকশনে কোনো একটা প্রোডাক্ট ফর্ম করতে চাইলে, যেমন আমরা যদি বলি উই ওয়ান্ট টু প্রডিউস ওয়াটার মলিকুল, তাহলে এক মলিকুল ওয়াটার ফর্ম করতে আমাদের লাগে কি 1 মোল হাইড্রোজেন অ্যান্ড হাফ মোল অক্সিজেন। তাহলে এই 1 মোল হাইড্রোজেন অ্যান্ড হাফ মোল অক্সিজেন রিয়াকশন করে 1 মোল অফ ওয়াটার তৈরি করছে। তাহলে 1 মোল হাইড্রোজেন ইন গ্যাসিয়াস স্টেট, কারণ কি নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে হাইড্রোজেনটা গ্যাস হিসেবে থাকে, অক্সিজেনটা গ্যাস হিসেবে থাকে। তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস, হাফ মোল অক্সিজেন গ্যাস রিয়াক্টিং টু ফর্ম 1 মোল অফ লিকুইড ওয়াটার। তাহলে এই যে নতুন করে একটা বন্ড ফর্ম করলো বা ওয়াটার মলিকুল তৈরি হলো, এই কারণে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করবে। তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ করতেছে টু প্রডিউস 1 মোল অফ সাবস্টেন্স ইন
নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার যাই বলি না কেন, তাহলে সেই টেম্পারেচারটাকে বলবো এনথালপি অফ ফরমেশন। মানে কোনো একটা বিক্রিয়ায় 1 মোল পদার্থ উৎপন্ন হতে যে পরিমাণ বস্তু লাগবে, মানে রিঅ্যাক্ট্যান্ট যে পরিমাণ লাগুক না কেন, সেটা 1 মোল হতে পারে, 5 মোল হতে পারে, 10 মোল হতে পারে, সেটা কোনো বিষয় না, কিন্তু উই ওয়ান্ট টু প্রডিউস অনলি 1 মোল অফ প্রোডাক্ট। তাহলে 1 মোল প্রোডাক্ট তৈরি করার জন্য কোনো একটা বিক্রিয়ায় যে পরিমাণ তাপের পরিবর্তন হবে তার কোন কম্পোনেন্ট থেকে, জাস্ট সিম্পলেস্ট এলিমেন্টাল কম্পোনেন্ট যা থাকবে তার থেকে তৈরি করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটাকে বলবো আমরা এনথালপি অফ ফরমেশন। এখন স্ট্যান্ডার্ড শব্দটা যদি আমরা অ্যাড করে দেই, স্ট্যান্ডার্ড মানে যে স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড তোমরা জানো 1 atmosphere pressure and 25 ডিগ্রি সেলসিয়াস অর 298 কেলভিন। তাহলে কোনো একটা বিক্রিয়ায় তার কম্পোনেন্টগুলো থেকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে 1 মোল পদার্থ বা 1 মোল বস্তু তৈরি হলে তাপশক্তির যে পরিবর্তন হয় তাকে বলা হবে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। তাহলে এখন আমরা বলি যে স্ট্যান্ডার্ড এনট্রপি, মানে স্ট্যান্ডার্ড এনট্রপিটা কি হবে, তাহলে যে কোনো একটা সিস্টেমের যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে তার এনট্রপির ভ্যালুটা কত। তাহলে কোনো একটা সাবস্ট্যান্সের যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে এনট্রপির যে ভ্যালুটা তাকেই বলা হবে স্ট্যান্ডার্ড এনট্রপি। From the third law, we know that the entropy of pure crystal is 0 at absolute 0. মানে আমরা যেটা বলেছি যে 0 কেলভিন টেম্পারেচারে কোনো একটা সাবস্ট্যান্সের এনট্রপি 0, তার মানে সেটা কোনো র্যান্ডমাইজেশন অবস্থায় থাকে না, কমপ্লিটলি অর্গানাইজড ওয়েতে থাকে। Therefore the entropy of the system is 0. Therefore it is possible by measurement and calculation to find the actual amount of entropy that a substance exposes at any temperature above 0. তাহলে 0 ডিগ্রি কেলভিনে যদি তার এনট্রপি 0 হয়, তাহলে সেখান থেকে যদি আমরা টেম্পারেচারটাকে একটু হাই করি, তাহলে at higher temperature what would be the value of entropy we can calculate. It is often referred to as absolute entropy. The absolute entropy of a substance at 25 degrees Celsius or 298 Kelvin and 1 atmosphere pressure is called the standard entropy. তাহলে যে কোনো সাবস্ট্যান্সের এনট্রপির ভ্যালু আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে মেজার করতে পারি। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে তার এনট্রপির ভ্যালু কত, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড এনট্রপি। তাহলে দ্য অ্যাবসলিউট এনট্রপি অফ এলিমেন্টস ইজ 0 অনলি অ্যাট 0 কেলভিন in a perfect crystal, and the standard entropies of all the substances at any temperature above 0 Kelvin always have positive values. The standard entropies of a number of elements and compounds are given in table. এই যে কতগুলো দেওয়া আছে, যে এখানে প্রত্যেকটা সাবস্ট্যান্সের বিভিন্ন দেওয়া আছে, বিভিন্ন অনেকগুলো কম্পাউন্ডের অথবা অনেকগুলো সাবস্ট্যান্সের এনট্রপির ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড এনট্রপি মানে at 25 degree Celsius or 298 Kelvin and 1 atmosphere pressure. এই দেখো 25 degree Celsius and 1 atmosphere pressure. Once we know the entropies of a variety of substances, we can calculate the standard entropy change. মানে আমি যে রিঅ্যাকশনের কথা বলেছিলাম, হাফ মোল হাইড্রোজেন অ্যান্ড হাফ মোল অক্সিজেন অ্যান্ড 1 মোল হাইড্রোজেন রিঅ্যাকশন করে 1 মোল লিকুইড ওয়াটার তৈরি করছে। তাহলে এই যে লিকুইড ওয়াটার, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস এর এনট্রপির ভ্যালু যদি স্ট্যান্ডার্ড এনট্রপির ভ্যালু যদি আমরা জানি, দেন উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনট্রপি চেঞ্জ। মানে সেটা কিভাবে করব, জাস্ট এনথালপি চেঞ্জটা আমরা যেভাবে বের করি, যে সামেশন অফ দ্য এনট্রপি অফ প্রোডাক্টস মাইনাস সামেশন অফ এনট্রপি অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে এনথালপির ক্ষেত্রেও কিন্তু একই রকম, যে কোনো একটা বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে অথবা তাপের পরিবর্তন হচ্ছে সেটা আমরা বের করি কিভাবে, যে এনথালপি অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্টস। সে যতগুলো প্রোডাক্ট থাকুক বা যতগুলো রিঅ্যাক্ট্যান্ট থাকুক, সবগুলো রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের এনথালপি
অথবা এন্ট্রপি, আমরা যদি এন্ট্রপি বের করতে চাই স্ট্যান্ডার্ড এন্ট্রপি চেঞ্জ, দেন উই উইল ক্যালকুলেট দ্য value of entropy for the reactants and products, and then we will subtract the entropy of reactants from the entropy of products. Or for enthalpy, the enthalpy of reactants is subtracted from the enthalpy of products. তাহলে সেটাই তোমরা পেয়ে যাবা যে enthalpy of reaction or entropy of the reaction or entropy of the system. এই তাহলে স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ ফরমেশন ওই একই জিনিস যে if it is the entropy of formation of 1 mole of compound from elements under standard condition, যেটা আমি এই যে 1 মোল ওয়াটার তৈরি করার ক্ষেত্রে রিঅ্যাকশনটা বলেছি যে 1 মোল কোনো সাবস্ট্যান্স তৈরি হতে তার তাপের যে পরিবর্তন হয়, মানে 1 মোল সাবস্ট্যান্স তৈরি হবে তার এলিমেন্টাল কম্পোনেন্ট থেকে। এলিমেন্টাল কম্পোনেন্ট থেকে যদি 1 মোল কোনো সাবস্ট্যান্স তৈরি হয় তাহলে ওই পরিবর্তনটা আমরা স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন বলি। আর যদি আমরা ওই সিস্টেমটাকে স্ট্যান্ডার্ড মানে এন্ট্রপিটা ক্যালকুলেট করি, ইট ইজ দ্য এন্ট্রপি অফ ফরমেশন অফ 1 মোল অফ কম্পাউন্ড ফ্রম ইটস এলিমেন্টস আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনস at 25 ডিগ্রি সেলসিয়াস and 1 atmosphere, then we can consider this is the standard entropy of formation. তাহলে এটাকে একটু এক্সপ্রেস করা হয় ডেল্টা এস নট এফ। তাহলে এটা কি, এই এফটা একটু নিচে হবে, এখানে উপরে হয়ে গেছে, এফটা এরকম হওয়া উচিত। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ ফরমেশন, এই ডেল্টা এস মানে হলো চেঞ্জ ইন এন্ট্রপি, and not is for standard and F is for formation. তাহলে স্ট্যান্ডার্ড এন্ট্রপি চেঞ্জ অফ ফরমেশন, তাহলে সেটা আমরা কিভাবে বের করছি, এন্ট্রপি অফ দ্য কম্পাউন্ড মাইনাস এন্ট্রপি অফ দ্য এলিমেন্টস। কারণ কি, আমাদের এই যে স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ ফরমেশনের ডেফিনেশনটাই বলা আছে যে এলিমেন্টাল স্টেট থেকে 1 মোল পদার্থ তৈরি হবে। তাহলে 1 মোল পদার্থ তৈরি হওয়া মানে কি, একটা কম্পাউন্ড তৈরি হওয়া। তাহলে এই কম্পাউন্ডের সেক্ষেত্রে কম্পাউন্ড যা আছে এই স্ট্যান্ডার্ড কম্পাউন্ডের এন্ট্রপি মাইনাস দ্য এলিমেন্টসের যে এন্ট্রপি থাকবে, সেটা এলিমেন্টসগুলো 1/2 মোল হোক, 2 মোল হোক, 4 মোল হোক, ইট ডাজেন্ট ম্যাটার, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরগুলো আমরা ব্যবহার করব। বাট ওভারঅল উইল ইউজ দ্য স্ট্যান্ডার্ড entropy of the compound minus the summation of elements, 2টা 3টা 4টা যতগুলো কম্পোনেন্ট থাকবে, এলিমেন্টস থাকবে, সবগুলোর এন্ট্রপির সাম আপ করলে, এবং সেটা যদি আমরা কম্পাউন্ডের এন্ট্রপি থেকে ওই এলিমেন্টাল কম্পোনেন্টগুলোর এন্ট্রপি সাবট্রাক্ট করি, দেন উই উইল গেট দ্য স্ট্যান্ডার্ড এন্ট্রপি অফ ফরমেশন। এই তাহলে এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, urea hydrolysis in the presence of water to produce ammonia and carbon dioxide. তাহলে এই যে একটা রিঅ্যাকশন আছে, এটা হলো কিভাবে তৈরি হয়, যে ইউরিয়া মানে আমরা যে সার ব্যবহার করি জমিতে বিভিন্ন ধরনের, যে এই সারগুলো ব্যবহার করি, তার মধ্যে একটা হলো ইউরিয়া। তাহলে ইউরিয়া হাইড্রোলাইসিস ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার টু প্রডিউস অ্যামোনিয়া। আসলে ইউরিয়া সারটা দেওয়া হয় যাতে ওই গাছগুলো অ্যামোনিয়াটা পায়। আমরা সরাসরি অ্যামোনিয়া দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে এই অ্যামোনিয়াটা এত মানে রিলেটিভলি অনেক বেশি পাওয়ারফুল বলতে কি, তুমি দিলে সাথে সাথে ইভেন যে ছড়াবে তার জন্যও কিন্তু এটা খুব ডেঞ্জারাস, যে অ্যামোনিয়া, পিওর অ্যামোনিয়া এটা কিন্তু খুবই ঝাঁঝালো। তো সেক্ষেত্রে আমরা এখানে দিচ্ছি ইউরিয়া সার, যেটা আমরা পানির সাথে, পানি তো আমাদের জমিতে থাকবেই, তাই না, সে পানির সাথে ইউরিয়া সার এটা মিক্স করে বা হাইড্রোলাইসিস করে কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, আর হলো অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। তাহলে এই অ্যামোনিয়াটা তখন ওই যে গাছগুলো ইউজ করতে পারে। তাহলে what is the standard entropy change for this reaction when 1 mole of urea reacts with water? তাহলে আমাদেরকে বলে দেয়া আছে যে 1 মোল ইউরিয়া মানে এর সাথে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে বা হাইড্রোলাইসিস করে যে রিঅ্যাকশনটা হয়, সেই রিঅ্যাকশনের স্ট্যান্ডার্ড এন্ট্রপি চেঞ্জটা কতটুকু।
What is the standard entropy change for this reaction when 1 mole of urea reacts with water? তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের স্ট্যান্ডার্ড এনট্রপি আমরা এখানে দিয়ে দিছি যে এই যে সাবস্টেন্সের এনট্রপি সেটা আমরা ওই যে টেবিল দেখাইছি সেই টেবিলের ভিতরেও থাকতে পারে আর না থাকলে তোমাদের আলাদাভাবে যদি এগুলো থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আই উইল প্রোভাইড দিস নাম্বারস। তাহলে এই নাম্বারগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেব। তাহলে তোমাদের কাজ হলো যে এই রিয়াকশনটা কি আসলে ব্যালেন্সড কিনা সেটা আগে চেক করবা। যে রিয়াকশনটা যদি ব্যালেন্সড হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অটোমেটিক্যালি এখান থেকে সামেশন অফ এনট্রপি অফ প্রোডাক্টস মাইনাস সামেশন অফ এনট্রপি অফ রিঅ্যাক্ট্যান্টস এটা করেই সরাসরি অঙ্কটা করতে পারবা। তাহলে ডেল্টা এস নট ইকুয়াল স্ট্যান্ডার্ড এনট্রপি অফ প্রোডাক্টস। দুইটা প্রোডাক্ট আছে, একটা দুইটা, তাহলে দুইটা প্রোডাক্টের আবার একটা অ্যামোনিয়ার আছে 2 মোল আর এটার আছে 1 মোল। তাহলে সেক্ষেত্রে এখানে এনট্রপি অফ অ্যামোনিয়া যা পাবো তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর সাথে কার্বন ডাই অক্সাইডের এনট্রপি তো আছেই। তাহলে স্ট্যান্ডার্ড এনট্রপি অফ প্রোডাক্টস মাইনাস স্ট্যান্ডার্ড এনট্রপি অফ রিঅ্যাক্ট্যান্টস। এখানেও আমাদের দুইটা রিঅ্যাক্ট্যান্ট আছে, দুইটা রিঅ্যাক্ট্যান্টের স্ট্যান্ডার্ড এনট্রপিটা কত আমরা সেটা এখানে লিখছি। স্ট্যান্ডার্ড এনট্রপি অফ ইউরিয়া প্লাস স্ট্যান্ডার্ড এনট্রপি অফ ওয়াটার। তাহলে এই ভ্যালুগুলো সবগুলো এখানে আমাদের দেওয়া আছে, জাস্ট নাম্বারগুলো সেট করে দাও, দেন ক্যালকুলেট করো, যা পাবা দিস ইজ দ্য রেজাল্ট ফর standard entropy change for this reaction when 1 mole of urea hydrolyzes to form carbon dioxide and ammonia. তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে দেন ইউ আর অ্যালাউড টু আস্ক, and thank you.